আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি কোরিয়ার ফেমাস সিরিজ বার্থ অফ বিউটির গল্পটি। আশা করি গল্পটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। গল্পের শুরুতে আমরা একটি সুন্দরী মেয়েকে গাড়ি থেকে নামতে দেখি। সে আসলে এতটাই সুন্দর যে তাকে দেখা মাত্রই যে কেউ তার দিক থেকে চোখ সরাতে পারবে না। সবাই তো হা হয়ে শুধু তাকেই দেখতে থাকে। আর এই সুন্দরী মেয়েটির নাম হলো সারা। এরপর সারা যখন একটি শপিং মলে গিয়ে ড্রেস চেঞ্জ করছিল তখনই সেখানে একটি লোক চলে আসে। আর ওইভাবে ওই লোকটিকে দেখে সারা তো অনেক ভয় পেয়ে যায় আর তাকে সেখানে ধরেই মারতে শুরু করে। এরপর সেই লোকটাকে ওখানে ফেলে রেখে সে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু লোকটা আবারও সারাকে ফলো করতে করতে শপিং মলের মধ্যেই চলে আসে। তবে ঠিক তখনই সেখানে পুলিশ এসে লোকটিকে ধরে নিয়ে যায়। এরপর সারা ওই মলের ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য সেখানে বসেছিল, কিন্তু তখনই সে টিভিতে একটি প্রোগ্রামের দিকে তার চোখ চলে যায়। প্রোগ্রামটা তার কাছে অনেক চেনা চেনা লাগছিল। আসলে এই প্রোগ্রামটা হলো একটি রিয়েলিটি শো, যেখানে মোটা মেয়েদের জীবনে স্ট্রাগল দেখানো হয়। আর এই শোতে যে উইনার হবে শুধুমাত্র তাকে বডি ট্রান্সপ্লান্ট করার জন্য অনেক টাকা দেওয়া হবে। তখন ওই শোতে একটি মোটা মেয়ের জীবনের স্ট্রাগল দেখানো হচ্ছিল, আর ওই মেয়েটির নাম ছিল গিমরান। আর এই মেয়েটিকেও সারার অনেক চেনা চেনা লাগে, কিন্তু সে কোনোভাবেই মেয়েটির পরিচয় মনে করতে পারছিল না। আর সে এটাও বুঝতে পারছিল না সেই মেয়েটিকে তার কেন এত চেনা চেনা লাগছে। তো গিমরান যখন একদিন বাজারে মাছ কিনতে গিয়েছিল তখন সে একটি মাছ কেনার জন্য ধরে চেক করছিল। তখন হঠাৎ করে তার হাত থেকে মাছটি পিছলে পড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে সেও সেখানে পিছলে পড়ে যায়। আসলে গিমরান মোটা হওয়ার কারণে তার নিজের শরীরের ওপর খুব একটা তার কন্ট্রোল ছিল না। তো এরপর যখন সে বাজার করে বাসায় ফিরছিল তখনই সে একটি বাসে উঠতে গিয়ে সেমভাবেই পা পিছলে পড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সে যখন পড়ে যায় তাকে উঠানোর জন্য কেউ এগিয়ে আসে না, উল্টে তাকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। গিমরান আসলে বিবাহিত, তার শ্বশুরবাড়ির লোকেরাও তার মোটা শরীর নিয়ে খুব ঠাট্টা করত। তাকে দিয়ে তারা বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত, বিনিময়ে তাকে সম্মানটুকুও করতো না। টিভির সামনে বসে তারা যখন গিমরানের এই জীবন কাহিনী দেখছিল তখন তাদের অনেক খুব খারাপ লাগে। এরপর সেখানে কিছু দর্শকদের কাছ থেকে সারা জানতে পারে গিমরানের হাজবেন্ড তার সঙ্গে থাকে না। তার হাজবেন্ড 7 বছর ধরে বিদেশে থাকে। এটা শুনে সারার অনেক খারাপ লাগে। এরপর সারা বাসায় ফিরে আসে। সে বাসায় ফিরে তার সার্ভেন্টকে বলে, আজকে একটা দুষ্টু লোক আমাকে ফলো করছিল। বাড়ির প্রত্যেকটা জানালা দরজা খুব ভালো করে বন্ধ করে রাখবে। আমার সন্দেহ হচ্ছে সে ওই লোকটা আমাকে মারতে আবারও আসবে। তো এরপর আবারও গিমরানের স্টোরি দেখানো হয়। গিমরান একদিন একটি পিঙ্ক কালারের ড্রেস পরে তার হাজবেন্ডকে ভিডিও কল করে, যা দেখে তার 2টা ননদ তাকে দেখে অনেক টিটকারি করতে থাকে। আর ননদদের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তো গিমরান অনেক কষ্ট পায়। তাই সে যে কোনোভাবেই তার শরীরের মেদ চর্বি কমিয়ে বাকিদের মতো স্লিম হতে চায়। এদিকে টিভির পর্দায় গিমরানকে এরকম কষ্ট পেতে দেখে সারারও অনেক কষ্ট লাগে। সে চায় গিমরান জন্য এই কম্পিটিশনটা জিতে যায়, যাতে সে বডি ট্রান্সপ্লান্ট করে অনেক রোগা হতে পারে আর তার হাজবেন্ডের সঙ্গে সুখী জীবনযাপন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে গিয়ে গিমরান এলিমিনেট হয়ে যায়, যা দেখে সারা সহ বাকি সবাই অনেক কষ্ট পায়। সারা ঠিক করে সে যেভাবেই হোক গিমরানকে সাহায্য করবে। তাই সে ওই চ্যানেলের প্রডিউসারকে ফোন করে আর বলে, আমি কিছুই জানি না, যেভাবেই হোক আপনাদেরকে গিমরানকে উইনার করতে হবে। প্রডিউসার বলে, এটা কিভাবে সম্ভব ম্যাম, কারণ গিমরান তো নিজে থেকে গিভ আপ করেছে। এসব শুনে তো সারা পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর সে গিমরানের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে। সারা আসলে গিমরানের সম্পূর্ণ ডিটেলস জানতে চেয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই গিমরান তার হাজবেন্ডকে ফোন করছিল, কিন্তু ফোনটা ধরে তার বাড়ির কাজের লোক। আর সেই কাজের লোকের মাধ্যমেই সে জানতে পারে তার হাজবেন্ড আমেরিকাতে নয় বরং রয়েছে সিউল শহরে। সে কোরিয়াতে ফিরে এসেছে, অথচ গিমরানকে কিছুই জানায়নি। তাই গিমরান ঠিক করে সে নিজে থেকে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাবে আর তাকে সারপ্রাইজ দেবে। এরপর আমরা গিমরানের হাজবেন্ডকে দেখতে পাই, তার নাম ছিল কংজু। গিমরান সুন্দর মতো সেজে গুজে তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সে সেখানে গিয়ে তার হাজবেন্ডের সঙ্গে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। তাই সে কোনো কথা না বলে তাদের বেডরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর এরপর সে ওই রাতে গিমরান এমন দৃশ্য দেখে যা সে কল্পনাও করতে পারেনি। গিমরান সেই মেয়েটিকে তার হাজবেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এটা দেখে গিমরানের পায়ের নিচ থেকে যেন মাটিই সরে যায়, কারণ 7টা বছর ধরে যার জন্য সে অপেক্ষা করে বসে আছে সে কিনা অন্য একটি মেয়ের সঙ্গে। এর পরের দিন আমরা কংজুর গার্লফ্রেন্ডের সঙ্গে গিমরানকে দেখতে পাই। সেই মেয়েটির নাম ছিল কিংজু। গিমরানকে কিংজু বলে,
আমি তোমাকে কোনোভাবেই হার্ট করতে চাইনি, আর আমি এটাও কখনো ভাবিনি যে তুমি আমাদেরকে ওভাবে দেখে ফেলবে। গিমরান তখন বলে, এসব কথা তুমি আমাকে না বলে পারলে আমার হাজব্যান্ডের সঙ্গে তুমি ব্রেকআপ করে নাও, কারণ আমি আমার হাজব্যান্ডের জন্য 7টা বছর অপেক্ষা করে আছি, তার পরিবারের প্রত্যেকটা মানুষের যত্ন করেছি। আমি আমার হাজব্যান্ডকে অসম্ভব রকমের ভালোবাসি, তাই তুমি প্লিজ আমার হাজব্যান্ডকে আমার থেকে ছিনিয়ে নিও না। তখন কিংজু বলে, মনে করো আমি তোমার হাজব্যান্ডের সঙ্গে ব্রেকআপ করে নিলাম, কিন্তু তাহলে কি তোমাদের সম্পর্কটা টিকবে? তোমার হাজব্যান্ড তো তোমাকেই পছন্দ করে না। গিমরান তখন বলে, কেন টিকবে না? আমরা তো অলরেডি বিবাহিত। এই কথা শুনে কিংজু তাকে বলে, আরে গাধা মেয়ে, এতক্ষণ আমার তোমার জন্য খারাপ লাগছিল, কিন্তু এখন তো আমার কংচুর জন্য অনেক খারাপ লাগছে, কারণ সে তোমার মতো একটা গাধাকে বিয়ে করেছে। এরপর সে বলে, তোমাদের বিয়ের সময় কংচুর বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল, আর আমি এটাও জানি তোমাদের সাপোর্ট ছাড়া সে বাইরে গিয়ে কোনোভাবে পড়াশোনা করতে পারছিল না, আর এজন্যই সে হয়তো তোমার এবং তোমার পরিবারের উপর এখনো কৃতজ্ঞ। কিন্তু এখন তো কংজু একটি কোম্পানির সিইও, তাই এখন তার সঙ্গে তোমাকে কোনোভাবেই যায় না। কোথায় তুমি আর কোথায় কংজু? কিংজুর কাছ থেকে এসব কথা শুনে গিমরানের মনটা একদম ভেঙে যায়, কিন্তু তারপরেও সে অনেক রিকোয়েস্ট করে সে যেন তার হাজবেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেয়, কিন্তু কিংজু কোনোভাবেই রাজি হয় না। গিমরান যখন তাকে ধরে কথা বলছিল, তখন আবার গিমরানের শরীরের ধাক্কায় কিংজু নিচে পড়ে যায়, আর সেই ধাক্কায় সে অনেকটা আহত হয়ে পড়ে, তাই ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিংজুকে ফেলে দেওয়ার অপরাধে পুলিশ তাকে ধরতে আসে। তখন সেখানে কংজু এসে তাকে বাঁচিয়ে নেয়। নিজের হাজবেন্ডকে এরকমভাবে বিপদের সময় কাছে পেয়ে সে তো মহা খুশি, কিন্তু কিছুক্ষণ পর তার হাজবেন্ড বলে, এটাই শেষ, এরপর থেকে আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। আর সে বলে, আজই আমাদের বিবাহিত জীবনের শেষ দিন। এটা শুনে তো গিমরান অনেক কষ্ট পায়। গিমরান তখন কংজুর কাছে অনেক রিকোয়েস্ট করে যেন সে বিয়েটা না ভাঙে, কিন্তু কংজু তার বিয়ের রিংটা তাকে ফেরত দিয়ে চলে যায়। এরপর গিমরান চলে যায় তার শাশুড়ির কাছে। সে গিয়ে দেখতে পায় তার শাশুড়িও আগে থেকে তাদের সম্পর্কের ব্যাপারে জানতো। সে গিমরানকে বলে, এখন আমার ছেলে একটি বড় কোম্পানির সিইও, তাই তোমাকে এখন আর তার পাশে কোনোভাবেই মানায় না। এদিকে তার ননদ দুইটাও তার ভাইয়ের সম্পর্কের ব্যাপারে জানতো, আর তারা তো আগে থেকে গিমরানকে পছন্দ করতো না। গিমরান তখন এসব কিছু জানতে পেরে অনেক কষ্ট পায়, আর ভাবতে থাকে পৃথিবীতে কি কেউই নেই যে তাকে একটু সাপোর্ট করবে। ঠিক তখনই আমরা গিমরানের শ্বশুরকে দেখতে পাই। এই একটি লোকই আছে যে গিমরানকে একটু হলেও পছন্দ করে। তখন সেখানে তার শ্বশুর এসে সবাইকে ধমক দিয়ে বলে, যে যার মতো কাজে যাও, কেউ গিমরানকে ছোট করে কথা বলবে না। এরপর গিমরানও তার রুমে চলে যায়। এরপর সে কংজুর কথা মনে করে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে সারা বসে গিমরানের কথাই ভাবছে সে কিভাবে গিমরানকে একটু সাহায্য করতে পারে। ঠিক তখনই তার বাড়ির সার্ভেন্ট এসে তাকে একটি চিঠি দিয়ে যায়। ওই চিঠিতে একটা অ্যাড্রেস লেখা ছিল, আর বলা ছিল, গিমরানের সঙ্গে দেখা করতে চাইলে এই ঠিকানায় চলে এসো। এরপর সারা সেই লোকেশনে চলে যায়। সেখানে গিয়ে তার একটি মেয়ের সঙ্গে দেখা হয়। সে মূলত গিমরানের বন্ধু। সে সারাকে বলে গিমরান আসলে 49 দিন আগেই মারা গিয়েছে। এই কম্পিটিশনটা সে গিভ আপ করার পর সুইসাইড করে নিয়েছে। গিমরানের মা কিন্তু এ বিষয়ে কিছুই জানে না, এমনকি সে এটাও জানে না যে কংজুর অন্য একটি জায়গায় অ্যাফেয়ার রয়েছে। এটা যদি সে জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। এই জন্য আমরা তাকে এ বিষয়ে কিছুই বলিনি, আর তার মৃত্যুর ব্যাপারটা অন্যদেরকেও তেমনভাবে জানানো হয়নি। এটা বলে সে তার বান্ধবীর মাকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই সেখানে একটি লোক এসে সারার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সেদিন শপিং মলে সারাকে যে লোকটি ফলো করেছিল, সেই লোকটি কিন্তু এই লোকটি ছিল, আর এই লোকটির নাম হলো তাহি। এরপর তাহি সারাকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মাঝপথে গিয়ে সারার জ্ঞান ফিরে আসে, আর সে চলন্ত গাড়ি থেকেই পালানোর চেষ্টা করে, কিন্তু তাহিও তখন তার পিছু পিছু দৌড়াতে থাকে। আর একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সারা তাহিকে বলে যে তুমি একটা সাইকো, কিন্তু তাহি উল্টে সারাকে বলে, তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি ভুলে গিয়েছো যে তুমি হলে আসল গিমরান। এটা শুনে তো সারা পুরোপুরি অবাক হয়ে যায়। আসলে গিমরান কাঁদতে কাঁদতে যখন ড্রাইভ করছিল, তখন হঠাৎ করে অমনোযোগী হওয়ার কারণে তার সামনে একটি গাড়ি চলে আসে, আর তখন সে ওই গাড়ির ধাক্কায় সমুদ্রের মধ্যে গাড়ি নিয়েই পড়ে যায়। কিন্তু গিমরান এই যাত্রায় বেঁচে যায়। আর এরপর গিমরান যখন ওখান থেকে উঠে বাড়ি ফিরছিল, তখন সে বাড়িতে গিয়ে দেখতে পায় সবাই তার ফিউনাল করছে, আর এটা দেখে সে একটি কোণায় লুকিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় তার মা তার জন্য খুব কান্না করছে, কিন্তু তার শ্বশুর বাড়ির সমস্ত লোকেরা
যেমন গিমরানের হাজবেন্ড, তার শাশুড়ি এবং দুইটা ননদের চোখে এক ফোঁটা পানিও নেই, আরো যেন তারা বেঁচে গেছে। গিমরান তাদের জীবন থেকে চলে গিয়েছে। আর এই সব কিছু দেখার পর গিমরানের মনে অনেক জেদ আসে। সে চিন্তা করে সে যেভাবেই হোক স্লিম হবে। তাই সে সোজা চলে যায় তাহির বাড়িতে। আর তাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করে বলে, তুমি আমার চেহারাটা যেভাবেই হোক পাল্টে দাও। আসলে তাহি একজন প্লাস্টিক সার্জন, কিন্তু তাহি এরকম অচেনা একটি মেয়েকে অপারেশন করতে চাচ্ছিল না। কিন্তু গিমরান তো নাছোড়বান্দা, সে তাহিকে অনেক রিকোয়েস্ট করে বলে, আমি আমার এই মোটা শরীর আর দেখতে চাই না, আর আমি এভাবে মরতেও চাই না। যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমি তাদের উপর প্রতিশোধ নিতে চাই। তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো। এসব শোনার পর তাহিও রাজি হয়ে যায় গিমরানের সার্জারিটা করার জন্য। আর ওই অপারেশনের সময়ই তাকে অনেক পরিমাণে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। আর এই কারণে গিমরান মাঝে মাঝে ভুলে যায় আসলে সে কে। এরপর সার্জারি কমপ্লিট হওয়ার পর তার একটি নতুন পরিচয় হয়, আর তার নাম রাখা হয় সারা। আর তাহি প্রথম থেকে সারার পেছনে ঘুরছিল তাকে শুধুমাত্র ওষুধ খাওয়ানোর জন্য। কিন্তু সারা ভুলে গিয়েছিল যে তার প্লাস্টিক সার্জারি করা হয়েছে, আর সে তাহিকেও চিনতে পারছিল না। এজন্য সে প্রথম থেকে তাহিকে দেখে ওভাবে রিয়াক্ট করছিল। এরপর তারা দুজনে আবারও বাড়িতে ফিরে আসে। সারা আসলে তাহির বাড়িতেই থাকতো। এরপর সারা তাহির জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে, আর তার বাজে আচরণের জন্য তাহির কাছে ক্ষমা চায়। এরপর তাহি সারাকে একটি কন্ট্যাক্ট পেপার দেয়। সেখানে লেখা ছিল তাহি এখন থেকে যা বলবে তাই সারাকে শুনে চলতে হবে। কারণ তাহি তার সম্পূর্ণ সার্জারিটা ফ্রিতে করে দিয়েছে এবং তাকে থাকার জায়গা দিয়েছে, এমনকি তার সেফটির পুরোপুরি ব্যবস্থা করেছে। আর সারাও তখন কোনো কিছু না ভেবে সেখানে সাইন করে দেয়। এরপর তাহি সারাকে বলে, তুমি কিভাবে প্রতিশোধ নেবে সেই বিষয়ে কি এখনো কোনো প্ল্যান করেছো? তখন সারা একটু মুচকি হাসি দিয়ে বলে, আমি তো এখন অনেক সুন্দর হয়ে গিয়েছি, আমার আবার এখন নতুন করে কি প্ল্যান করার আছে। অন্যদিকে কংজু এবং কিংজুর সম্পর্কটাও বেশ ভালোই চলছিল। এদিকে তাহি কংজুর সমস্ত ডিটেলস বের করে ফেলে, সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, এই সব কিছু। তাহি তখন সারাকে বলে, তুমি কি জানো তারা দুজন এখন বিদেশে ঘুরতে গিয়েছে, অথচ আজকে তোমার মৃত্যুর ৪৯তম দিন। আসলে কোরিয়ানদের কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব কোরিয়ানরা এটা বিশ্বাস করে যে এই ৪৯তম দিনে তাদের আত্মা দুনিয়া থেকে স্বর্গে চলে যায়। এটা শুনে তো সারা খুবই কষ্ট পায়, কারণ তার মৃত্যুর ৪৯তম দিনেও তার হাজবেন্ড অন্য একটি মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর সারা বলে, আমি কংজুর বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নিব, কিন্তু কিভাবে? তখন তাহি বলে, তুমি বাইরে থেকে চেঞ্জ হলেও ভেতর থেকে চেঞ্জ হওনি। তুমি সেই বোকাশোকা গিমরানি হয়ে রয়েছো, তাই তোমাকে প্রথমে আরো স্ট্রং হতে হবে। তারপর প্রথমে তোমার রূপ দিয়ে তোমার হাজবেন্ডকে তোমার প্রেমের জালে ফাঁসাবে, আর তারপর সে যখন তোমার প্রেমে হাবুডুবু খাবে ঠিক তখনই তুমি তাকে রিজেক্ট করে দেবে। আর সারাও তখন ঠিক করে যে সে তাহির প্ল্যান মতোই কাজ করবে। অন্যদিকে কিংজু এবং কংজু তাদের সম্পর্কের কথা সবার থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু এরপর তাদের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে যায়, আর সেটি ভাইরালও হয়ে যায়। আর এরপর থেকেই তারা ওপেন রিলেশনেই রয়েছে। আর দূর থেকে সারা তাদেরকে দেখে তো অনেক কষ্ট পায়। এরপর সারা বাড়িতে গিয়ে গিমরানের সমস্ত পোশাক পুড়িয়ে ফেলে এবং তার ভেতর থেকে সেই গিমরানটাকেও পুড়িয়ে ফেলে। এরপর সে প্রতিজ্ঞা করে সে এখন থেকে একটি নতুন মানুষ হয়ে উঠবে। এরপর তাহি তাকে বলে, আমার কাছে আছে ব্রেন আর তোমার কাছে আছে বিউটি। বিউটি আর ব্রেন যদি একসঙ্গে থাকে তাহলে আমাদেরকে কেউ কখনোই হারাতে পারবে না। এরপর তারা দুজনে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে প্রমিস করে, যাই হয়ে যাক না কেন তারা কখনো হাল ছাড়বে না, আর তারা নিজেদেরকেও ভুল বুঝবে না। আর এর মধ্য দিয়েই এই সিরিজটার প্রথম পার্টটি শেষ হয়ে যায়। এর দ্বিতীয় পার্টটি দেখতে চাইলে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন।